হ্যালো স্টুডেন্টস, আমি স্বাগতা। আচার্যর তরফ থেকে আজকে আমি নিয়ে এসেছি নবম শ্রেণীর অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গ, এই অধ্যায়টির প্রথম অংশ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান, তার প্রশাসনিক বিভাগ এবং তার ভূপ্রাকৃতিক পরিবেশ সম্পর্কে। তাহলে চলো জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গ সম্পর্কে। আমাদের এই বিশাল যে পৃথিবী রয়েছে, সেই পৃথিবীর অন্তর্গত একটি মহাদেশ হলো এশিয়া মহাদেশ। সেই এশিয়া মহাদেশের মধ্যে রয়েছে আমাদের দেশ ভারতবর্ষ। ভারতবর্ষে মোট 28টি রাজ্য এবং 9টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, যার মধ্যে ক্ষেত্রফলের দিক থেকে 14তম রাজ্য হলো আমাদের এই পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ স্বাধীনতার পরে প্রথম যখন যাত্রা শুরু করেছিল, তখন তার জেলার সংখ্যা ছিল 14টি, কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা 23টি। অন্যান্য সব রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও রয়েছে বিধানসভা, যার শীর্ষে রয়েছেন রাজ্যপাল। পশ্চিমবঙ্গের ক্ষেত্রফল দেখলে দেখা যাবে এর আয়তন প্রায় 88,752 বর্গ কিলোমিটার এবং পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষের মধ্যে 2.7 অংশ জুড়ে অবস্থান করছে। পশ্চিমবঙ্গের বর্তমান রাজধানী হলো কলকাতা। ব্রিটিশ শাসনকালে এই কলকাতাই ছিল ভারতবর্ষের রাজধানী, কিন্তু 1911 সালে সেটি স্থানান্তরিত হয়ে চলে যায় দিল্লিতে। পশ্চিমবঙ্গের এই অঞ্চলের মধ্যে দেখা যায় বিস্তীর্ণ সমভূমি, যেই সমভূমিতে চাষবাসের সুবিধা রয়েছে এবং পশ্চিমবঙ্গের এই সমভূমি অঞ্চলে যদিও খনিজ সম্পদের ভাণ্ডার সীমিত, তবুও এখানে ভৌগোলিক বিভিন্ন কারণের জন্য বিভিন্ন শিল্পাঞ্চল গড়ে উঠেছে। এবার আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের অবস্থান সম্পর্কে। পশ্চিমবঙ্গের অবস্থান বলতে গেলে বলা যায় পশ্চিমবঙ্গের চারিদিকেই রয়েছে বিভিন্ন রাজ্য এবং বিভিন্ন দেশ। রাজ্য হিসাবে দেখতে গেলে দেখা যাবে পশ্চিমবঙ্গের পশ্চিমে রয়েছে বিহার এবং ঝাড়খণ্ড রাজ্য, পশ্চিমবঙ্গের পূর্ব দিকে রয়েছে আসাম রাজ্য এবং বাংলাদেশ, পশ্চিমবঙ্গের উত্তরে রয়েছে সিকিম রাজ্য এবং নেপাল ও ভুটান দেশ, এবং পশ্চিমবঙ্গের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। উত্তর থেকে দক্ষিণে পশ্চিমবঙ্গের বিস্তার 650 কিলোমিটার এবং পূর্ব থেকে পশ্চিমে পশ্চিমবঙ্গের বিস্তার 325 কিলোমিটার। পশ্চিমবঙ্গের পূর্ব থেকে পশ্চিমে দ্রাঘিমাগত বিস্তার হলো 85 ডিগ্রি 50 মিনিট পূর্ব থেকে 89 ডিগ্রি 50 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা পর্যন্ত, এবং পশ্চিমবঙ্গের অক্ষাংশগত বিস্তার হলো 21 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখা থেকে 27 ডিগ্রি 10 মিনিট উত্তর অক্ষরেখা পর্যন্ত। কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে নদিয়া জেলার ওপর দিয়ে অতিক্রম করে গেছে। এবার আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ সম্পর্কে। পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে রয়েছে মহকুমা স্তর, তারপরে সেগুলির নিচে রয়েছে ব্লক স্তর এবং গ্রামীণ ব্লকগুলির নিচে রয়েছে পঞ্চায়েত। এই জেলা স্তরের প্রধান হলেন জেলা শাসক, মহকুমা স্তরের প্রধান হলেন মহকুমা শাসক, ব্লকের প্রধান হলেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং পঞ্চায়েতের প্রধান হলেন গ্রাম প্রধান। পশ্চিমবঙ্গের শহরাঞ্চলের ক্ষেত্রে যদিও এই প্রশাসনিক বিভাগ কিছুটা আলাদা। পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে লক্ষ্য করা যায় মোট 5টি প্রশাসনিক বিভাগ রয়েছে: জলপাইগুড়ি বিভাগ, মালদা বিভাগ, বর্ধমান বিভাগ, মেদিনীপুর বিভাগ এবং প্রেসিডেন্সি বিভাগ। পশ্চিমবঙ্গের শহরাঞ্চলে 3 ধরনের স্থানীয় সরকার লক্ষ্য করা যায়। প্রথমত নগর পঞ্চায়েত, দ্বিতীয়ত পৌর পরিষদ এবং তৃতীয়ত পৌর নিগম। পশ্চিমবঙ্গের এই প্রশাসনিক ব্যবস্থা গোটা পশ্চিমবঙ্গকে চারিদিক দিয়ে নানাভাবে নিয়ন্ত্রণ করে চলেছে। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার ক্ষেত্রে কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যায়।
দার্জিলিং জেলায় কোনো জেলা পরিষদ নেই। এই জেলার শীর্ষে রয়েছে মহকুমা পরিষদ। এবার আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক পরিবেশ সম্পর্কে। পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক পরিবেশকে 3টি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। প্রথম ভাগ হলো উত্তরের পার্বত্য অঞ্চল, দ্বিতীয় ভাগ হলো পশ্চিমের তরঙ্গায়িত মালভূমি অঞ্চল এবং তৃতীয় ভাগ হলো দক্ষিণের নিম্ন সমভূমি অঞ্চল। প্রথম ভাগ যেটি রয়েছে উত্তরের পার্বত্য অঞ্চল, এই অঞ্চলটি দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3টে জেলা নিয়ে গঠিত। এই 3টে জেলার পেছনের দিকে তাকে বেষ্টন করে রয়েছে হিমালয় পর্বতশ্রেণী। এই অঞ্চলের ওপর দিয়ে তিস্তা নদী প্রবাহিত হয়েছে, যেটি সিকিম থেকে উৎপন্ন হয়ে এসেছে। এই তিস্তা নদী উত্তরের পার্বত্য অঞ্চলকে 2টি ভাগে ভাগ করেছে। তিস্তার ডান তীরের অংশের নাম তরাই এবং তিস্তা নদীর বাম তীরের অংশের নাম ডুয়ার্স। তরাই অংশে দেখা যায় সিঙ্গলীলা পর্বতে সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু অবস্থিত। পাশাপাশি দার্জিলিং গিরিশৃঙ্গের মধ্যে অবস্থিত টাইগার হিলও এই অংশে পরিলক্ষিত হয়। এই তিস্তা নদীর পশ্চিমে রয়েছে বক্সা এবং জয়ন্তী পাহাড়। এই বক্সা এবং জয়ন্তী পাহাড় ক্ষয়জাত পর্বতের উদাহরণ। শিনচুলা এখানকার সর্বোত্তম শৃঙ্গ। পশ্চিমবঙ্গের এই পার্বত্য অঞ্চলের উচ্চতা গড়ে প্রায় 2000 মিটার। এবার আমরা আলোচনা করব দ্বিতীয় ভাগ, যেটি হলো পশ্চিমের তরঙ্গায়িত মালভূমি। দ্বিতীয় ভাগটি হলো পশ্চিমবঙ্গের তরঙ্গায়িত মালভূমি। পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম প্রভৃতি জেলা নিয়ে এই তরঙ্গায়িত মালভূমিটি গঠিত হয়েছে। এই মালভূমিটি ল্যাটেরাইট মাটি দ্বারা সমৃদ্ধ। এই মালভূমির গড় উচ্চতা প্রায় 300 মিটার। এই মালভূমির মধ্যে দিয়ে বিভিন্ন নদী প্রবাহিত হয়ে গেছে। এবার আমরা আলোচনা করব তৃতীয় ভাগ, যেটি হলো পশ্চিমবঙ্গের নিম্ন সমভূমি সম্পর্কে। পশ্চিমবঙ্গের নিম্ন সমভূমি, যার গড় উচ্চতা প্রায় 100 মিটার। এই নিম্ন সমভূমিকে 5টি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। প্রথম ভাগটি হলো তরাই ও ডুয়ার্স সমভূমি। এই সমভূমিটি সাধারণত তিস্তা নদী থেকে বয়ে আনা নুড়ি, কাঁকড়, বালি, পাথর প্রভৃতি দ্বারা সৃষ্টি হয়েছে। দ্বিতীয় ভাগটি হলো বরেন্দ্র ভূমি। এই বরেন্দ্র ভূমি কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলা নিয়ে গঠিত। এই বরেন্দ্র ভূমির মধ্যে কিছু কিছু অংশে ছোট কঠিন শিলার স্তূপ দেখতে পাওয়া যায়, তাকে বলা হয় নোল। এই বরেন্দ্র ভূমির মধ্যে কালিন্দী নদী প্রবাহিত হয়েছে। এই কালিন্দী নদীর উত্তরের অংশকে বলা হয় তাল এবং দক্ষিণের অংশকে বলা হয় দিয়ারা। এবার আমরা আলোচনা করব রাঢ় ভূমি সম্পর্কে। রাঢ় ভূমির আলোচনা প্রসঙ্গে বলতে গেলে বলা যায়, রাঢ় ভূমি সাধারণত পশ্চিমের তরঙ্গায়িত মালভূমি এবং দক্ষিণের গাঙ্গেয় সমভূমির মধ্যবর্তী স্থানে অবস্থান করে। এই রাঢ় ভূমিটি ল্যাটেরাইট সমৃদ্ধ মাটি দ্বারা সৃষ্টি হয়েছে। তারপরে চতুর্থ ভাগটি হলো গাঙ্গেয় সমভূমি, অর্থাৎ এই সমভূমিটি হুগলি ও ভাগীরথী নদীর পলি দ্বারা সমৃদ্ধ। এই সমভূমিটি উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি প্রভৃতি জেলা নিয়ে গঠিত। এই সমভূমির মধ্যে মাঝে মাঝে মৃতপ্রায় বদ্বীপ লক্ষ্য করা যায়, যাকে বলা হয় বাগাড়ি। এবং শেষ ভাগটি হলো উপকূলীয় সমভূমি। এই উপকূলীয় সমভূমি সাধারণত সমুদ্রের বালি দ্বারা গঠিত হয়েছে। মেদিনীপুর জেলাতে এই সমভূমি পরিলক্ষিত হয়। এই উপকূলীয় সমভূমির কোনো কোনো স্থানে উঁচু বালির ঢিবি লক্ষ্য করা যায়, যার পেছনে কিছু আবদ্ধ জলাভূমি বর্তমানেও অবস্থান করছে। তাহলে আজকের ক্লাসে আমরা জানলাম পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান, তার
প্রশাসনিক বিভাগ এবং তার ভূপ্রাকৃতিক পরিবেশ সম্পর্কে। এরপরের ক্লাসে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের নদ নদী সম্পর্কে। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। দেখা হবে আচার্যর পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা পড়তে থাকো, জানতে থাকো।